এবং আমাদের গর্ব, আমাদের রোটারি থেকে ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান ডক্টর আহসানুর রহমান মল্লিক রনির নাম। আপনারা বুঝতে পেরেছেন, ওয়ার্ল্ডের 5 জন মানুষের নাম হচ্ছে, তার মধ্যে আমাদের আহসানুর রহমান মল্লিকের একজন। আমাদের রোটারি অ্যাক্টররা আজকে বিশ্বের দরবারে অনেক অনেক জায়গায় পৌঁছে গিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রনি ভাইকে, যে আমার আজকের এই চলার পথে আমাদের এতদূর আসার পথে রনি ভাইয়ের অবদান অনেক, এবং তার কাছ থেকে অনেক গাইডেন্স নিয়ে সামনে থেকে এগিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সামনে যে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স আছে, আমরা সবাই সুন্দরভাবে সাকসেসফুল করবো। আপনারা সবাই নিয়মে 30 লাখ, সারা বাংলাদেশের 225টি হাফিজ প্রোগ্রাম থেকে একটি হাত এসেছে। এটাই হচ্ছে সেই হাত, যেটা আমি সবাই তো দিয়ে আজকের এই প্রজন্ম ফেসবুকের সাথে খুব মাথায়, ফেসবুকে যে একটা নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্ককে আমি লোকের মাঝখানে রেখে সন্দীপ ভাইয়ের টিভিতে 4 মধ্যে 4 জন মানুষকে আমি একই নেটওয়ার্কে আবদ্ধ করার চেষ্টা করছি। আশা করি আমি সফল হয়েছি। আমি এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সময়ত স্পন্সরিং রোটারি ক্লাবের সময়ত সেক্রেটারি রোটারিয়ান সাবির চৌধুরীকে আমি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahir Rahmanir Rahim. Honorable Chief Guest, Special Guest, Reception Personality, Rotarian, distinguished guests, fellow Rotaractors, all the members of Rotary Club of Chittagong Green City, ladies and gentlemen, Assalamu alaikum and a very good evening to you all. I was actually not prepared to make a speech today, but as the President requested, that's why I'm here to convey my best wishes to the President, Secretary and the Board of Rotary Club of Green City. And I must add that we had a very close association with this Rotary Club of Chittagong. We worked together on the Math Festival, the Know the Computer project, and they were very helpful during our registration ceremony. And we আমি মূল্যবান অনারেবল রোটারিয়ান পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই ক্লাব একটি নতুন ক্লাব। এই ক্লাব প্রতিষ্ঠিত হয় 2008 সালে। শেষে আমি সর্বোচ্চ রোটারি ক্লাবের সেক্রেটারি থাকাকালীন অত্র ক্লাবের কার্যক্রম আমার কাছ থেকে দেখার সুযোগ। আমাদের সকল প্রজেক্ট এই ক্লাবের রোটারিদের আন্তরিক উপস্থিতি এবং কার্যক্রম আমাদের সবসময় কাছে এবং দূর জানি। বর্তমানে রোটারি ক্লাব অফ চিটাগাং গ্রিন সিটি, চিটাগাং রিজনের বেস্ট ক্লাব মনোনীত হতে যাচ্ছে। এবং আমি আশা করি এবং দোয়া করি যেন ডিস্ট্রিক্টে তথা সারা বাংলাদেশের বেস্ট ক্লাব মনোনীত হয়। বর্তমানে আমি অত্র ক্লাবের রোটারি কমিটির চেয়ারম্যান এবং এর চেয়ারম্যান হয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা রোটারি নিয়ে সব প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করব এই আশা রাখি। রোটারি ক্লাব অফ চিটাগাং গ্রিন সিটির উত্তরোত্তর সফলতা কামনা করে এবং তার বোর্ডদেরকে, রোটারি ক্লাব অফ গ্রিন সিটির বোর্ডকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আরসিসি রোটারিয়ান চক্ররাম চৌধুরী আমাদের পক্ষ থেকে সাহিত্য গ্রহণ করার জন্য আমরা যাচ্ছি। আমাদের অনারেবল স্পেশাল গেস্ট হাজি দেলোয়ার হোসেন নিকট থেকে স্বীকৃতি দিতে হয়। কাজের মূল্যায়ন করতে জানলে সমাজে ধনী মানুষের সৃষ্টি হয়। রোটারি ক্লাব অফ চিটাগাং গ্রিন সিটি চেষ্টা করে গুণীজনদের মূল্যায়ন করতে। এই বছর আমরা 3 জন সমাজের গরিব ব্যক্তিকে একজন হচ্ছেন শিক্ষকতা ও কবিয়ালে, অন্যজন হচ্ছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধ হিসেবে জাতির শ্রেষ্ঠ সুলতান আমাদের মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে আমরা সমাপ্রদানের জন্য আমরা চেষ্টা করছি। সেই সাথে সমাজসেবায় অবদানের জন্য একজনকে আমরা
স্বীকৃতি প্রদানের চেষ্টা করছি। উনি ব্যক্তিগত কাজের ব্যস্ততার জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আমি এই মুহূর্তে আমাদের বিশিষ্ট পার্সোনালিটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রেসপন্সিবল রোটারি ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডক্টর আব্দুল আলিম স্যার। আমি স্যারকে মঞ্চে আসা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একাত্তরে যাদের রক্ত ছিল টকবগে, পাকিস্তানে ঢুকে দিয়েছিল সেই পাকিস্তানে হায়নাদের, আমি সেরকম একজনকে আমাদের সামনে রাখছি। আমি রাখছি সম্মানিত মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ কর্নেলকে আমাদের বিশিষ্ট পাত্রটি ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবাই নিয়ে অনুরোধ জানাচ্ছি। আয়োজিত অভিষেক অনুষ্ঠান বাঙালিয়ানা 2011 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম মেডিকেল কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সলিম মোহাম্মদ জাহাঙ্গীর, মাননীয় বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভোটার, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লার মোহাম্মদ শমীউদ্দিন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্তান বিমান প্রতিরক্ষা বিভাগের রাডার অপারেটর হিসেবে স্বাধীনতা ছিলাম পাকিস্তানে, অর্থাৎ বর্তমান পাকিস্তানে, যেটা পশ্চিম পাকিস্তান ছিল। 1971 সালে আমি জানুয়ারিতে ছুটি এসে ঢাকা সেনানিবাসস্থ আইয়ুবগঞ্জের ট্রানজিট ক্যাম্প থেকে পাকিস্তান যাওয়ার জন্য অপেক্ষা ছিলাম। ইতিমধ্যে কাশ্মীর মুক্তি আন্দোলনের গেরিলারা ইন্ডিয়ান এয়ারলাইনের একটা বিমান দিল্লি থেকে লাহোর দিয়ে যখন ঘুরে দিল, তখন পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইনের কোনো বিমান ভারতের আকাশসীমায় দিয়ে যাওয়াটা নিষিদ্ধ ঘোষিত করল ভারত। এখন তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের বিমান যোগাযোগ শ্রীলঙ্কা হয়ে আসতে হতো, অর্থাৎ ভারতীয় আকাশসীমায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওই শ্রীলঙ্কা হয়ে আসাটা ওইদিকে আরো সাগরের দিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে পাকিস্তান এয়ারলাইনের বিমান চলাচল প্রযুক্ত হচ্ছে। তখন আমরা পশ্চিম পাকিস্তানে যাওয়ার ট্রানজিটে যেসব অবস্থিত লোক ছিল 5 মাসে, সবাই যাওয়াটা অত্যন্ত কষ্টকর দূর হয়ে গেল। কারণ এয়ারলাইনের যে বিমান এই লম্বা দূরত্ব যেখানে ছিল 1200 মাইল, আর ওই জায়গায় এখন 3500 মাইল, এই দূরত্ব অতিক্রম করতে যে বিমানের দরকার ওই পরিমাণ বিমান পাওয়ার পাকিস্তানি এয়ারলাইন ছিল না। ফলে ঢাকা ট্রানজিট ক্যাম্পে অনেক লোক পাকিস্তান যাওয়ার জন্য এই ব্যাপারে অপেক্ষা হয়েছিল। ইতিমধ্যে 1971 সাল 26শে মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, চট্টগ্রাম প্রধান থেকে আবুল কাসেম সন্দিবি, পরবর্তীতে এম এ হান্নান শাহ এবং পরবর্তীতে মেজর জিয়ুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা। এই ঘোষণার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থানরত বাঙালি সৈনিক, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং ইপিআর ইস্ট রেজিমেন্ট বিশেষ করে যারা ছিল, সবাই পাকখানাদার বাহিনী 25শে মার্চ রাত্রে বাঙালির উপর যখন ঝাঁপিয়ে পড়লো, এই প্রতিরোধ আন্দোলনে সবাই অংশীদার হয়ে গেল। যাদের হাতে অস্ত্র ছিল ওরা অস্ত্র প্রতিরোধ করছে, অপরাপর বাঙালি সৈনিকেরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান হানাদার বাহিনী অনেকটা তৎকালীন এই আমাদের বাংলাদেশের কর্তৃত্ব তাদের হাতে নেওয়ার পর্যায়ে পৌঁছে গেল। এই বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী এবং বাঙালি সমস্ত সৈনিক সবাই ভারতে গিয়ে আশ্রয় নিল। ভারতে আশ্রয় নেওয়ার সাথে তৎকালীন ভারত সরকার এই ব্যাপারে কি করা যাবে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। উপনীত হতে না পারায় ভারতে অবস্থানরত 1 কোটি শরণার্থীর সাথে পাকিস্তান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিমান বাহিনী, পুলিশ এবং ইস্ট পাকিস্তান রাইফেল যেটা ছিল ইপিআর, এই যে বাঙালি সৈনিক ছিল সবাইকে ভারতের বিএসএফ ক্যাম্পে আশ্রয় দিয়ে মুক্তিভোগ নামকরণ করে সীমান্তে পাকখানাদারের সাথে সম্মুখ যুদ্ধের জন্য পবিত্র দল করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দিল। মার্চ জুন ক্যালকাটা পিটার রোডে তখন জেনারেল এনএবি ওসমানের নেতৃত্বে বাংলাদেশের বাঙালি সেনা অফিসারদের এক সমাবেশ হলো। ওই সমাবেশের সিদ্ধান্ত মোতাবেক সম্পূর্ণ বাংলাদেশকে 11টা বিভাগে বিভক্ত করে 11টি সেক্টর কমান্ড সৃষ্টি করে বাঙালি সৈনিকদেরকে নিয়ে ওই কমান্ডের অধীনে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নিল। ইতিপূর্বে যে ফোর্স
সীমান্তে হাসনাদারের জন্য সংঘর্ষের প্রস্তুতি হিসাবে ভিতরে দিয়েছিল, ওগুলিকে মুক্তিবোধ নামকরণ করেছিল এমএফ। এখন 11টা সেক্টর হওয়া পরবর্তী ভারত সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের নীতি নির্ধারণী স্বরাষ্ট্র নীতি নির্ধারণী কমিটি তখন চেয়ারম্যান ছিলেন ডিপি ধর, ওনার নেতৃত্বে একটা কমিটি হলো। কমিটির সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে আশ্রিত শরণার্থীদেরকে স্বাধীন দেশে বাজানো এবং হাসপাতালের বিরুদ্ধে বাংলাদেশ সৈনিক যারা আসুনদেরকে সহযোগিতা করে সমস্ত গেরিলা দল সৃষ্টি করে পাকিস্তানের সাথে সমস্ত যুদ্ধের সম্পূর্ণ সক্রিয় সহযোগিতা করা। এর অংশ হিসাবে ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সাথে জেনারেল এমএজি ওসমানীর এবং বাংলাদেশ বাহিনীর যৌথ বাহিনীর কমান্ড গঠন করা হলো। ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে বাঙালি ছাত্র এবং যুবকদেরকে নিয়ে প্রথম সৃষ্টি করা হলো এফএম, যাকে ফ্রিডম ফাইটার বলা হয়, এবং আরেকটি বাহিনী সৃষ্টি করা হলো, যার নাম হলো বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। প্র্যাকটিক্যালি আমাদের এখানে এটা মুজিব বাহিনী নামে পরিচিত ছিল। এগুলি ছাড়া ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ড তাদের যুদ্ধ পরিচালনার জন্য পুরো বাংলাদেশকে 60 ভাগে বিভক্ত করলো। সেই সাথে আমাদের যৌথ কমান্ড ওখানে সংযুক্ত হলো 11টা কমান্ডের। এছাড়া বাংলাদেশের নির্মিত সেনাবাহিনীর একটা কমান্ড সৃষ্টি করা হলো। ওই কমান্ডের অধীনে যার যে বাহিনী ছিল তার মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটাই স্বল্প সংখ্যক সৈনিকদের নিয়ে গঠন করা হলো। এছাড়া 3টে স্পেশাল ফোর্স করা হলো। একটা ফোর্স হলো সবিউল্লাহ ফোর্স, তাকে স্পট বলা হতো, আরেকটা ক্যাফোর্স, খালেদ মোশাররফ ফোর্স, একটা জ্যাক ফোর্স, তাকে নিউরোমান ফোর্স হিসেবে চিহ্নিত ছিল। তোর অভিযান চালালো যে কোনোভাবে এটা স্বাধীন হওয়া যাবে না। এখন চালালো ইতিমধ্যে রাশিয়া 25 বছর মেয়াদী ওই চুক্তির একটা বিবৃতি ছিল, ওই মধ্যবর্তী দেশকে স্বতন্ত্রভাবে সাহায্য করা হবে। সেই অনুরোধ একটা 25 বছর মেয়াদী চুক্তি। এই চুক্তির পরবর্তীতে চূড়ান্তভাবে যুদ্ধ চালানো ডিসেম্বরের প্রথম যুদ্ধ ঘোষণা ঢাকা বিমানবন্দরের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান এই মহান মুক্তিযোদ্ধার প্রতি, যাদেরকে হয়তো আমরা আর বেশি দিন দেখবো না। আমি সম্মানিত মুক্তিযোদ্ধাকে তার সম্মাননা ছাড়াটুকু আমাদের সম্মানিত রোটারি প্রেসিডেন্ট, রোটারিয়ান প্রফেসর ডক্টর আব্দুল আলমের কাছ থেকে গ্রহণ করার জন্য ছবি নেওয়ার জন্য। রোটারি ক্লাব চিটাগাং সাগরিকার পাঁচ প্রেসিডেন্ট আমাদের খুবই আপনজন রোটারিয়ান কর্মরত দায়িত্বে সভাপতি মন্ডলী এবং সরকারের ক্লাবের সকল সদস্যরা শুভেচ্ছা জানাই। আমি আমার চাকরির থাকার সাথে সাথে এটা জটিল রোগ আক্রান্ত হয়েছি, হৃদ রোগে। আমি বড় বড় কথা বলতে পারি না, এটা বললে আমার হার্টের প্রেশার বেড়ে যায়। আমি সংসদে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কারিগরকে আরেকজন মানুষ জোড়া কারিগর চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কাছ থেকে তার সম্মাননা সাহিত্য গ্রহণ করার জন্য আমি সকলেই অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের স্পন্সরিং রোটারি ক্লাব চিটাগাংয়ে বর্তমানে যিনি কান্ডারি হিসেবে আছেন রোটারি ক্লাব চিটাগাংয়ের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডক্টর আব্দুল আলমকে তার মূল্যবান বক্তব্যটুকু পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমার স্নেহধন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, মঞ্চ